সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সেভিল মাসুম, আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে। আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে আমরা রিসার্চ শুরু করব। আমরা চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার আপনার পরিচয়টা দিয়ে। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। ওকে, স্যারের কাছে আমার যে প্রশ্নটা, আমাদের দেশে আসলে এটার প্রচলন একদমই নেই। তো অ্যাজ এ কলেজ অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে তারা কিভাবে রিসার্চ শুরু করবে এই বিষয়টা সবাই ভয় পায়। সো এটার জন্য একেবারে প্রাইমারি বেসিক কি হতে পারে স্যার? আচ্ছা, তো এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা রিসার্চ কিভাবে শুরু করতে পারি। তো রিসার্চ শুরু করার আগে আমাকে খুব ভালোভাবে রিসার্চ মেথোডোলজির জ্ঞান অর্জন করে নিতে হবে এবং রিসার্চের প্রত্যেকটি ধাপ বা প্রত্যেকটি স্টেজ সম্পর্কে আমাকে আগে ভালোভাবে জানতে হবে। তো আমি যদি প্রত্যেকটি ধাপ নিয়ে সংক্ষেপে আপনাকে বলি, তাহলে আমি বলবো যে শুরুতে আপনার একটি রিসার্চের টপিক নির্ধারণ করতে হবে যে আপনি কোন টপিক নিয়ে রিসার্চ করবেন। আমি স্যারকে একটু ইন্টারাপ্ট করি, আইডিয়া। ইয়েস, রাইট। লাইক আইডিয়া এটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কোনো এক্সিস্টিং সিস্টেম আছে যেটা আপনি আপডেট করতে চাচ্ছেন, অথবা একেবারে সম্পূর্ণ নতুন একটা আইডিয়া আগে আপনাকে ফিক্স করতে হবে। সেটার উপরে পরবর্তীতে স্যার কি বলে সেটা একটু শুনি আমরা। জি, এর সাথে আমি আপনার সাথে আরেকটি বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে যে কোনো একটা প্রচলিত থিওরিও হতে পারে, সেই থিওরির অ্যাপ্লিকেশন। হয়তো দেখা গেল একটি থিওরি কোনো একজন স্কলার প্রমোট করে গিয়েছেন অথবা প্রচলন করে গিয়েছেন অনেক আগে, সেটির গ্রহণযোগ্যতা এখন কতটুকু আছে বা একই রকম আছে কিনা সেটিকে কিন্তু আমরা রিভিজিট করতে পারি। এটিও কিন্তু রিসার্চের আরেকটি ওয়ে হতে পারে। ওকে, সো যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার আইডিয়াটা সবার আগে ফিক্স করতে হবে। তারপরে স্যার যে ম্যাথোডোলজি আছে, অর্থাৎ এটা করার যে একটা নিয়ম, গবেষণা করার যে একটা নিয়ম আছে, সেই নিয়ম সম্পর্কে স্যারের মুখ থেকে শুনবো। স্যার, একজন শিক্ষার্থী যখন গবেষণা করবে, এরকম একটা চিন্তা তার মাথার মধ্যে আসে বা কোনো একটা আইডিয়া আসে, তার পরবর্তী স্টেপ কী হতে পারে? জি, এখানে আসলে প্রথমেই আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। সেটি হচ্ছে যে ছোট একটি ভিডিও দিয়ে ওভারঅল একটি রিসার্চ কিভাবে করবে, প্রত্যেকটি ধাপ কীরকম হতে পারে, সেগুলো কিন্তু বলা খুবই মুশকিল। আমি জাস্ট একটি ধারণা আপনাদেরকে দিতে পারি যে রিসার্চ আমরা কিভাবে করব, তার একটি সংক্ষিপ্ত ধারণা। তো শুরুতে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি টপিক নির্ধারণ করা বা একটি আইডিয়া জেনারেট করা। এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি যে টপিকটি নির্ধারণ করলেন সেটিকে আপনি গুগলের সার্চ অপশনে গিয়ে সার্চ দিবেন। সার্চ করার পরে যদি আপনি দেখেন যে হুবহু সেম টপিকে অথবা সেম বিষয়ে কোনো একটি রিসার্চ আগে হয়ে গিয়েছে, কেউ একজন করে ফেলেছেন বা পাবলিশ করে ফেলেছেন, তখন কিন্তু আপনি ওই বিষয় নিয়ে আর রিসার্চ করতে পারবেন না। কারণ একই বিষয় নিয়ে একই টপিক নিয়ে তো দুটি রিসার্চ একই রকমভাবে হতে পারে না, কিছু না কিছু পার্থক্য থাকতেই হবে। সেটি হতে পারে টপিক একই ধরনের কিন্তু ওয়েস্টার্ন সোসাইটিতে একরকম, আমাদের সোসাইটিতে একরকম, সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু যদি এমন হয় যে বাংলাদেশেরই কোনো একটা টপিক নিয়ে একজন স্কলার একই টপিক নিয়ে একই রেসপন্ডেন্ট নিয়ে রিসার্চ করেছেন, আপনিও একইভাবে করলেন, তাহলে কিন্তু সেটি গ্রহণযোগ্য হবে না। তাহলে স্যার রিসার্চের প্রাইমারি যে কনসার্নটা সেটা হচ্ছে আপনার আইডিয়াটা হয়তো হবে ইউনিক, অথবা যেই পাবলিশ করেছে তার যে ল্যাগিংসগুলো আছে সেগুলোর উপরে আপনার মডিফিকেশন, এরকম হতে পারে। জি, এক্স্যাক্টলি। তাহলে তো এরপরে আমি আপনাকে বলছি পরের ধাপটি যেটি হতে পারে সেটি হচ্ছে যে আমরা একটি আইডিয়া ঠিক করলাম, আমরা একটি টপিক নির্ধারণ করলাম, এরপরে আমি কি করব? এরপরের আমার কাজ কি হবে? লিটারেচার খোঁজা। লিটারেচার মানে হচ্ছে এই রিলেটেড রিসার্চ, মানে এই রিসার্চের সাথে মিলে যায় কিংবা অনেক কিছু তথ্য আপনি পাবেন, এই রিলেটেড যত লিটারেচার আছে, যত আর্টিকেল, বই, বুক চ্যাপ্টার, এরকম যা কিছু আছে সেগুলো আপনাকে খুঁজতে হবে। খুঁজে আপনি সেগুলোকে ডাউনলোড করে রাখতে পারেন, কোথাও সংরক্ষণ করে রাখতে পারেন এবং সেগুলো আপনাকে পড়তে হবে। বাংলা যদি আমাদের দর্শক যারা আছেন তাদেরকে যদি আমরা লিটারেচার জিনিসটা যদি একটু ডিসক্রাইব করেন, জিনিসটা কি? জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটি বড় পার্থক্য আছে। লিটারেচার বলতে আমরা সাধারণত বুঝি যে কোনো ভাষার কোনো ব্যাপার, অর্থাৎ বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্য এরকম কিছু। কিন্তু রিসার্চের ক্ষেত্রে লিটারেচার ব্যাপারটি এরকম নয়। রিসার্চের ক্ষেত্রে আসলে লিটারেচার বলতে বোঝায় যে বিভিন্ন ধরনের রিসার্চ আর্টিকেল, রিসার্চ পেপার, কনফারেন্স প্রসিডিংস, বই বা বুক চ্যাপ্টার, এইগুলোকে সাধারণত বুঝিয়ে থাকে। অর্থাৎ আপনি যেই বিষয়ে রিসার্চ করতে চাচ্ছেন ওই রিলেটেড যে বিভিন্ন ধরনের পাবলিকেশন আছে সেগুলোকেই রিসার্চের ক্ষেত্রে লিটারেচার বলা হয়ে থাকে।
তার মানে অর্থাৎ আপনি যে টপিকটার উপরে গবেষণা করার চিন্তা করছেন সেই টপিকটার উপরে এক্সিস্টিং যে পেপারগুলো আছে সেগুলোর উপরে আপনি নলেজ গ্যাদার করে সংরক্ষণ করা, এটাই হচ্ছে স্যারে বোঝাচ্ছে। স্যার, Exactly. পরবর্তী স্টেপটা কি হতে যে পারে? পরবর্তী স্টেপ হতে পারে আপনার কিছু অবজেক্টিভ ঠিক করা, যে আপনি যে বিষয়ে রিসার্চ করতে যাচ্ছেন, আপনার আসলে এই রিসার্চ করার উদ্দেশ্যটা কি, আপনি কি এখান থেকে এক্সপ্লোর করতে চাচ্ছেন, আপনি কি ইনভেস্টিগেট করতে চাচ্ছেন, আপনি এখান থেকে কি দেখাতে চান, কি বের করতে চান, সেটি আপনাকে অবজেক্টিভে বিস্তারিতভাবে তুলে ধরতে হবে। তাহলে দর্শক, অবজেক্টিভটা আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে একেবারে আপনার উদ্দেশ্যটা কি, আসলে আপনি কি অ্যাচিভ করতে চাচ্ছেন সেটা আপনি একটা এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট শেষে এটা কি হচ্ছে সেটাই হচ্ছে এক্স্যাক্ট অবজেক্টিভ। আপনি আসলে উদ্দেশ্যটা কি বা আপনি কি দেখাতে চান সেই বিষয়টা একেবারে সংক্ষেপে হচ্ছে অবজেক্টিভ। পরবর্তীতে পরবর্তী ধাপটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি হচ্ছে বেশ বড়সড় একটি ধাপ, যেটিকে বলা হয়ে থাকে রিসার্চ মেথোডোলজি। তো মেথোডোলজির বেশ কয়েকটি ধাপ থাকবে। এখানে আপনি কাদেরকে নিয়ে কাজ করবেন, আপনার স্টাডি এরিয়া কোথায় হবে, আপনার রেসপন্ডেন্ট কারা হবে, তাদেরকে আপনি কোন স্যাম্পলিং প্রসিডিউরের মধ্য দিয়ে আপনি সিলেক্ট করবেন, স্যাম্পলিং ফ্রেমটা কি হতে পারে, আপনি কি কোয়ালিটেটিভ রিসার্চ করবেন নাকি কোয়ান্টিটেটিভ রিসার্চ করবেন, নাকি কোনো পিওর সায়েন্সের যে ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট হয়ে থাকে সেইগুলো করবেন, নাকি আপনি তথ্য প্রযুক্তির কোনো নতুন কিছু উদ্ভাবন করে মানুষের সামনে তুলে ধরবেন, আপনি কিভাবে কি করতে চাচ্ছেন, এই টোটাল প্রসিডিউরটা আপনাকে মেথোডোলজিতে বলে দিতে হবে। আপনার ডেটা কালেকশন টেকনিক কী হবে, আপনি কি সার্ভে করবেন নাকি অন্য কোনো ওয়েতে আপনি তথ্য সংগ্রহ করবেন, সেই বিষয়গুলো আপনাকে বলতে হবে। পাশাপাশি আপনি তথ্য সংগ্রহের পরে কিভাবে সেটিকে আপনি অ্যানালাইসিস করবেন, এই বিষয়েও কিন্তু আপনাকে মেথোডোলজিতে বলে দিতে হবে। তাহলে সংক্ষেপে যদি আমি আপনাদেরকে বোঝাই, অর্থাৎ আপনি একটা মেশিন আবিষ্কার করবেন, মেশিনটার ওভার মডেলটা যে কীভাবে কাজ করবে সেইটাকে আপনি সায়েন্টিফিকলি প্রেজেন্ট করাটাই মেথোডোলজি হচ্ছে কিনা স্যার? না, আমি কিভাবে করব, কিভাবে করব, কিভাবে আমি যাচ্ছি, কোন প্রক্রিয়া যাচ্ছি, এটি হচ্ছে রিসার্চ মেথোডোলজি। অর্থাৎ আপনি যেই গবেষণাটা করছেন সেই গবেষণাটার প্রক্রিয়াটা কিভাবে করবেন সেটা যেই ম্যাথোডোলজি, যেই ম্যাথমেটিক্যাল যে নিয়মকানুনগুলো আছে, সায়েন্টিফিক যে নিয়মকানুনগুলো আছে, বা আপনি যদি স্ট্যাটিস্টিক্যাল কিছু ব্যাপার থাকতে পারে, এই বিষয়গুলো হচ্ছে ব্যাপারটা। যদি একেবারে সংক্ষেপে বলি, আমরা 2 2 4 হয়, আমি বললাম যে আমি একটা বাটন চাপ দিব 4 হয়ে যাবে। সো এই যে 4 কিভাবে হচ্ছে সেই প্রসেসটা দেখানোর স্টেজটা হচ্ছে এইটা। জি, এটি হচ্ছে রিসার্চ। পরবর্তী স্টেপ স্যার? পরবর্তী স্টেজ হলো যে এরপরে আপনি ডেটা কালেকশন কিভাবে করবেন। আপনি যদি সাধারণত আমরা সোশ্যাল সায়েন্সের রিসার্চের ক্ষেত্রে যেটি করে থাকি, যে আমরা একটা স্টাডি এরিয়া ঠিক করি, সেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করে থাকি। তো আপনার রেসপন্ডেন্ট কারা হবে, আপনি কিভাবে করবেন, এর জন্য কোশ্চেনিয়ার করবেন নাকি চেকলিস্ট করবেন, কিভাবে কি করবেন, এইভাবে আপনাকে একটা ডেটা কালেকশনের একটা মানে ডিটারমিনেশন দরকার যে আপনি কিভাবে করবেন। এরপরে আপনাকে সেই প্রসিডিউর ফলো করে বা সেই কোশ্চেনিয়ার ফলো করে অথবা সেই চেকলিস্ট ফলো করে আপনাকে কিন্তু ডেটা কালেকশন করতে হবে। স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার এই ডেটা কালেকশনটা লাগবে কেন? জি, এই বিষয়ে আসলে আমি কিছুটা ধারণা আপনাদেরকে আগে দিয়েছি, যে আমি যে বললাম প্রথমে অবজেক্টিভ, যে আমি এইগুলো বের করতে চাচ্ছি, আমি মেথোডোলজিতে দেখালাম যে আমি এইভাবে যেতে চাচ্ছি, এখন সেইটাকে প্রমাণ করার জন্য আমার ডেটা লাগবে। তাহলে আমি একটা এক্সাম্পল দিই। ধরেন বাংলাদেশে প্রচুর পরিমাণে ডায়াবেটিসের রোগী হচ্ছে, সেটা কেন হচ্ছে, এরকম কোনো একটা ডেটা কালেক্ট করা, যে কেউ বেশি ঘুমায়, বেশি খায়, বেশি সুগার নেয়, এই টাইপের জিনিসের কারণে কি হচ্ছে, লাইক এরকম ডেটা। এক্স্যাক্টলি আপনি ঠিকই ধরেছেন। যে ডায়াবেটিসের রোগীদের কথা যদি আমরা বলি, তাদের লাইফস্টাইল কেন তাদের এরকম হলো, অথবা কেন তারা এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, সুগারটাকে কেন তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, সেটির জন্য তাদের লাইফস্টাইল বা তাদের আরো রিলেটেড বিভিন্ন কিছু তাদের কাছ থেকে আমাদের জানতে হবে। এটা হচ্ছে ডেটা। তার মানে হচ্ছে ডেটা কালেকশনটা হচ্ছে আপনি যে টপিকের উপরে গবেষণা করবেন সেই টপিকটার নিয়ে আপনার বাস্তব যেই রিয়ালিটি আছে সেটার সাথে আপনাকে ইন্ট্রোডিউস হওয়া, তাদের গুড সাইন, ব্যাড সাইনগুলো, ডেটাগুলো নিয়ে আসা, এই টাইপের জিনিস। পরবর্তী স্টেপ স্যার কী হতে পারে? এরপরে আমরা যখন ডেটা কালেকশন করে ফেলবো, তারপরে আমাদেরকে ডেটা অ্যানালাইসিস করতে হবে। আমরা সেটিকে ফাইন্ডিংস অ্যান্ড অ্যানালাইসিস এভাবে বলে থাকি, অথবা রিসার্চ ফাইন্ডিংস অথবা রিসার্চ রেজাল্ট এভাবেও বলে থাকি। তো সেটি যেভাবেই আমরা হেডলাইন করি না কেন বা হেডিং তৈরি করি না কেন, আমাদের মূল বিষয় হচ্ছে যে ডেটা কালেকশন হয়ে যাওয়ার পরে সেটির একটি প্রেজেন্টেশন
এবং সেটি একটি অ্যানালাইসিস, যে আমি এই জিনিস আবিষ্কার এভাবে করলাম, এই যে তোমরা দেখো আমি এই জিনিসগুলো আবিষ্কার করার কথা বলেছিলাম, এগুলো আমি ইনভেস্টিগেট করার কথা বলেছিলাম, এই ছিল আমার উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনুযায়ী আমি এইভাবে আমার ডেটাগুলোকে প্রেজেন্ট করলাম বা রেজাল্টটাকে প্রেজেন্ট করলাম। সো দর্শক, একটা সিম্পল জিনিস, আপনি একটা অবজেক্টিভ করলেন, তারপরে ম্যাথোডোলজি তৈরি করলেন যে যেই কথাটা আপনি বলছেন সেটা কীভাবে সলভ করবেন, তারপরে আপনি এক্সিস্টিং এই ধরনের ডেটা কালেক্ট করলেন যে আপনি কি কি প্রবলেম বর্তমানে তারা ফেস করছে বা কি কি সুবিধা আছে বা কি কি অসুবিধা আছে সেগুলো তুলে এনে তার পরবর্তীতে যে স্টেজটা সেটা হচ্ছে রেজাল্ট। আপনি ডেটাগুলো অ্যানালাইসিস করে এক্স্যাক্ট কী পেয়েছেন সেটাই আপনার রিসার্চের মধ্যে তুলে ধরতে হবে। পরবর্তী স্টেপটা কী? এরপরে আমরা ডিসকাশন নামে একটা পার্ট রাখতে পারি, অর্থাৎ আমি আমার রিসার্চ থেকে এই বিষয়গুলো বের করলাম, এর আগে বিভিন্ন স্কলাররা এই রিলেটেড কিছু ইনফরমেশন তারাও বের করেছিল, সেখানে কি গ্যাপ ছিল, আমি নতুন কি করলাম, মানে অর্থাৎ একটি তুলনামূলক আলোচনা করা। আপনি কি বের করলেন, আপনি কি ইনভেস্টিগেট করে পেলেন, তার সাথে অন্যান্য স্কলারদের যে ফাইন্ডিংস আছে, তাদের যে লিটারেচারগুলো আছে, যে পাবলিকেশনগুলো আছে, তার সাথে কিছু তুলনামূলক আলোচনা আমরা ডিসকাশন পার্টে করতে পারি। সো ডিসকাশন পার্টটা আমরা যদি সংক্ষেপে একটু বুঝতে চাই, সেটা হচ্ছে যে আপনার যে কাজটা সেটা এর আগে কেউ করেছে, সে কিভাবে করেছে, আপনি কিভাবে করেছেন, ওভারঅল একটা বিষয় যে ডিসকাশন হচ্ছে এখানে, অথবা এটা করলে এটা হবে, আগে যেটা ছিল এটার কারণে এই প্রবলেমসগুলো এখনও রয়ে যাচ্ছে, লাইক এরকম টাইপের। এরপরে কোনো স্টেজ আছে স্যার? এরপরে আমরা কনক্লুশন লিখবো এবং আমাদের যে অন্যান্য যে টেকনিক্যাল ব্যাপারগুলো আছে বিষয়টা। জি, কনক্লুশনে আসলে কোনো ধরনের সাইটেশন কিংবা রেফারেন্স সাধারণত থাকে না। এটি হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের কথা, যে আপনি এই রিসার্চ থেকে এই বিষয়গুলোকে ইনভেস্টিগেট করতে চেয়েছিলেন, সেটি আপনি করলেন, কিভাবে করলেন তার একটি সামারি আকারে আপনি কনক্লুশনে উল্লেখ করবেন। সেখানে কিছু রিকমেন্ডেশন থাকতে পারে, যে আমি যে প্রবলেমটাকে আইডেন্টিফাই করে খুঁজে বের করলাম, এটা থেকে রক্ষা পেতে চাইলে আমরা এই বিষয়গুলো নিয়ে ভাবতে পারি, এরকম কিছু রিকমেন্ডেশন সেখানে থাকতে পারে। আবার আপনি চাইলে রিকমেন্ডেশন আলাদাভাবে দিয়ে কনক্লুশন আলাদাভাবে, এভাবে করেও আপনি লিখতে পারেন আপনার রিপোর্ট লেখার সময়। সো ফাইনাল স্টেজ কি থাকতেছে তাইলে? আর কিছু কি আছে? মোটামুটি এর মধ্যে আর কিছু টেকনিক্যাল ব্যাপার অবশ্যই থাকবে, সেটি হচ্ছে সাইটেশন রেফারেন্সের ব্যাপারটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং টেকনিক্যাল ব্যাপার। কারণ আপনি যদি ঠিকমতো সাইটেশন এবং রেফারেন্স না দেন, এবং আপনি যদি কপি করেন কোনো জায়গা থেকে, দেখা গেল 1 লাইন 2 লাইন আপনি কোনো একটা জায়গা থেকে নিয়েছেন, কিন্তু আপনি ঠিকমতো কপি করেননি, অথবা বেশি নিয়েছেন আরও, আপনি ঠিকমতো সাইটেশন দেননি, এরকম যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু সেটি প্লেজারিজমের আওতায় পড়বে, সেটি একটি বড় ধরনের কলঙ্কিত ব্যাপার হয়ে যায়। সে কারণে আপনাকে জানতে হবে যে সঠিকভাবে কীভাবে সাইটেশন এবং রেফারেন্স লিখতে হবে। ওকে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এক্স্যাক্ট এই পুরো ম্যাথোডোলজির ক্ষেত্রে কি কি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, স্যারের কথা থেকে যেটা বুঝলাম আজকে, এইটা তার মানে এত কঠিন কিছু না, এই ম্যাথোডোলজিগুলো ফলো করা অত্যন্ত সহজ বিষয়, এবং এক একজন এক একভাবে লিখবে, কিন্তু আপনার রিসার্চ অনুযায়ী আপনি কিভাবে লিখছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো ভয় পাওয়ার কোনো রিজন নাই। এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও বিস্তারিত ভিডিও থাকবে, স্যারের নিজস্ব চ্যানেলে এই বিষয়গুলোর উপরে ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে ভিউয়ার যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা।